সো আজকে আমরা পড়ব NISM এর মডিউল 8 ইকুইটি ডেরিভেটিভ। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ব ফার্স্ট চ্যাপ্টার বেসিক্স অফ ডেরিভেটিভস। আচ্ছা, ডেরিভেটিভ, এই ডেরিভেটিভ যেটা ওয়ার্ডটা এসে এর মানেটা কী, এর মানেটা আমরা ভালো করে বুঝবো। ডেফিনেশন তো অবশ্যই দেখব, কিন্তু তার আগে এটার মানেটা আমরা বুঝবো যে ডেরিভেটিভটা অ্যাকচুয়ালি কী। ডেরিভেটিভটা কি? এটা হচ্ছে একটা কন্ট্রাক্ট বা একটা প্রোডাক্ট বলতে পারো। তো এই কন্ট্রাক্ট বা এই প্রোডাক্টের যে ভ্যালুটা, সেটা কিন্তু ইটসেলফ, মানে এই কন্ট্রাক্ট বা প্রোডাক্টের ওপর ডিপেন্ড করছে না। এর ভ্যালুটা কিসের ওপর ডিপেন্ড করছে? এর ভ্যালুটা ডিরাইভ হচ্ছে একটা আন্ডারলাইন অ্যাসেটের ওপর। ঠিক আছে, এই কন্ট্রাক্ট বা প্রোডাক্ট যাই বলো না কেন, সেই দুটো ভ্যালু ডিপেন্ড করছে একটা আন্ডারলাইন অ্যাসেটের ওপর। সেটা আমি এক্সাম্পল দিয়ে বোঝালে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। ঠিক আছে, এই আন্ডারলাইন যে অ্যাসেটটা, এর প্রাইস যদি বাড়ে তাহলে এই কন্ট্রাক্ট বা প্রোডাক্টের প্রাইস বাড়বে, এর প্রাইস যদি কমে তাহলে এই কন্ট্রাক্ট বা প্রোডাক্টের প্রাইস কমবে। ঠিক আছে, তার মানে কি যে এই ডেরিভেটিভসের যে ভ্যালুটা সেটা ডিরেক্ট এই এদের নিজেদের ওপর কখনোই ডিপেন্ড করছে না। ঠিক আছে, এটাই হচ্ছে ডেরিভেটিভসের অ্যাকচুয়াল মিনিং। এদের ভ্যালুটা বেস করছে কার ওপর? এই যে আন্ডারলাইন অ্যাসেটের এটার ওপর। এদের যে একটা এক্সপেক্টেড ফিউচার প্রাইস মুভমেন্টস আছে সেটার ওপর এই কন্ট্রাক্ট বা প্রোডাক্টের ভ্যালুটা ডিপেন্ড করছে। যেরকম এবার আমি খুবই সহজ একটা একদম সিম্পল এক্সাম্পল দিয়ে তোমাদের যদি বোঝাই, দেখো ধরো একটা প্রপার্টি আছে বা একটা একটা প্রপার্টি আছে, ঠিক আছে, বা একটা বাড়ি আছে, সিম্পলি প্রপার্টি ছাড়াও একটা বিল্ডিং আছে। ঠিক আছে, একটা বিল্ডিং আছে। এইবার এই বিল্ডিংটা একজন সেল করবে। ঠিক আছে, এই পার্সেনটা বিল্ডিংটা সেল করবে অ্যান্ড এই পার্সেনটা এই বিল্ডিংটা কিনবে। ঠিক আছে, সাপোজ এই বিল্ডিংটা প্রেজেন্ট প্রাইস হচ্ছে 20 লাখ। ঠিক আছে, এইবার এ চাইছে, এই পার্সেন্টটা চাইছে এই পার্সেন্টটাকে এই বিল্ডিংটা বা ফ্ল্যাট যাই হোক না কেন তোমরা নিজের মতো ধরে নিতে পারো। তো এই পার্সেন্টটা চাইছে, পার্সেন্ট এ যদি এর নাম দিই অ্যান্ড পার্সেন্ট বি যদি নাম দিই, তাহলে এ চাইছে বিকে এই ফ্ল্যাটটা সেল করতে। ঠিক আছে, ঠিক আছে, এইবার এ ডিরেক্ট একে 20 লাখসে বিক্রি করে দিতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সাপোজ এই পার্সেন্টটা একে বললো যে আমার কাছে এখন 20 লাখস নেই অ্যাট দিস মোমেন্ট, আমার কাছে এখন অনলি সাপোজ 2 লাখ আছে। ঠিক আছে, তো 2 লাখ থাকার জন্য আমি এই ফ্ল্যাটটা তখন কিনতে পারবো না, আমি একটা কন্ট্রাক্ট কিনবো। ঠিক আছে, এটা এদের দুজনের মধ্যেই বোঝাপড়া। ঠিক আছে, এটা একটা নিয়ম। তো এ বললো 2 লাখ টাকা দিয়ে আমি একটা বিল বা কন্ট্রাক্ট কিনবো, যার মানেটা কি যে সাপোজ এখন ধরো প্রেজেন্ট আজকের ডেট হচ্ছে সাপোজ 1 জানুয়ারি 2025। এটা হচ্ছে আজকের ডেটে এই কন্ট্রাক্টটা একে সেল করছে। কন্ট্রাক্টটার দাম কত? 2 লাখ টাকা। আচ্ছা, কন্ট্রাক্টটাতে কী বলা হচ্ছে? ধরো 5-6 মাস বাদে বা 1 বছর বাদেই যদি ধরি, বা আমি 6 মাস বাদেই যদি ধরি, বা 1 বছর বাদেই যদি ধরি, তাহলে 1 জানুয়ারি 2026 পর্যন্ত এই কন্ট্রাক্টটা থাকবে, বা কন্ট্রাক্টের এক্সপায়ারি ডেট হচ্ছে 1 জানুয়ারি 2026। ঠিক আছে, এখানে কিন্তু অ্যাকচুয়াল যে কন্ট্রাক্ট বা অ্যাকচুয়াল যে আমরা ডেরিভেটিভে কাজ করি সেটার সঙ্গে কিছু কিছু হয়তো তোমরা মিল নাও পেতে পারো, বা তোমরা হয়তো ভাবতে পারো যে 1 বছরের টাইমিং অনেকই কম হয় বা হয় না বলতে গেলে। আমি জিনিসটা তোমাদের বোঝানোর জন্য জাস্ট এক্সাম্পলটা দিচ্ছি। ঠিক আছে, তো এই 2 লাখ টাকা দিয়ে পার্সেন এর থেকে কন্ট্রাক্টটা কিনলো। আচ্ছা, এবার যদি এক্সপায়ারি ডেটটা হয় 1 জানুয়ারি 2026, তাহলে কী হবে? আমাদের প্রিস ডিসাইডেড প্রাইসটা কত? 20 লাখ। এ অ্যান্ড বি এর মধ্যে যে কন্ট্রাক্টটা এগ্রিমেন্ট হলো সেটার প্রি ডিসাইডেড প্রাইসটা হচ্ছে 20 লাখ। তাহলে 1 জানুয়ারিতে এই ফ্ল্যাটটার প্রাইস যদি, ফ্ল্যাটের রেট যদি 30 লাখ থাকে, 25 লাখ থাকে, আর 15 লাখ থাকে, আর সাপোজ 10 লাখসে যদি নেমে যায়, যাই নামুক না কেন বিকে কিন্তু একে 20 লাখসই দিতে হবে। তাহলে সাপোজ যদি 30 লাখসই হয় তখন কি বি প্রফিট হয়ে যাবে বিশাল, অ্যান্ড এ তখন লস করবে। সাপোজ যদি 25 লাখস হয় তখনও বি এর প্রফিট হবে, কারণ তাকে 25 লাখটা দিতে হলো না, তাকে শুধু 20 প্লাস আগে যেটা ছিল 2 লাখ দিতে হলো, মানে 22 লাখ দিতে হলো, তার 3 লাখ প্রফিট হয়ে গেল।
সাপোজ 30 লাখ যখন আমি বললাম, তাহলে তাকে 30 লাখ দিতে হলো না, তাকে অনলি কত 20+2 মানে 20 লাখ, তার মানে তার 8 লাখ প্রফিট হয়ে গেল। অপরদিকে যদি 15 লাখ থাকে তাহলে কিন্তু তখন তাকে 20 লাখসই দিতে হবে। 15 আছে বলে তাকে 15 লাখ দিলে চলবে না, কারণ প্রি ডিসাইডেড প্রাইস হলো 20 লাখ, তাহলে তখন তাকে 20 লাখসে দিতে হবে। তাহলে আগে কত দিয়েছিল 2, তার মানে 22 লাখ, তখন তার লস হয়ে গেল কত 7 লাখ। ওপর দিকে বিয়ের তখন অবশ্যই লাভ হয়ে যায়। তাহলে কি হলো ব্যাপারটা, যে এই আন্ডারলাইং অ্যাসেটের ওপর ভিত্তি করে যে কন্ট্রাক্টটা বাই করা হচ্ছে বা কন্ট্রাক্টটা সেল করা হচ্ছে, তার প্রাইসটা কিন্তু প্রি ডিসাইডেড, মানে এক্সপায়ারি ডেট যখন থাকবে তখন কিন্তু যে প্রাইস আছে সেই প্রাইসেই একে বেচতে হবে, অ্যান্ড এর থেকে কিনবে। ঠিক আছে। আচ্ছা, ফরওয়ার্ড কন্ট্রাক্টটা কী সেটা আমি ফার্স্টেই একদম ডেরিভেটিভ স্টার্ট করার সময় একটু বলে দিয়েছিলাম। তো এখানে আমি ডেফিনেশনটা একবার রিড করে তারপর আবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ফরওয়ার্ডটা কি? ইট ইজ এ কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট বিটুইন টু পার্টিস। ঠিক আছে। আচ্ছা, এখানে যদি তোমরা আগে ফিরে যাও তাহলে এই যে 2 লাখসের যে মানে বিলটা এদের মধ্যে হয়েছিল বা এগ্রিমেন্ট যাই বলো না কেন, সেটা হচ্ছে কন্ট্রাক্টটা। ঠিক আছে। এখানে পার্টি কী আছে? পার্টি এ অ্যান্ড পার্টি বি। আচ্ছা, টু পার্টিস টু বাই আর সেল অন অ্যান আন্ডারলাইন অ্যাসেট। এখানে অ্যাসেটটা কী ছিল? এখানে অ্যাসেটটা ছিল ফ্ল্যাটটার দাম ছিল 20 লাখ। তাহলে এই ফ্ল্যাটটার উপর বেস করে এই কন্ট্রাক্টটা বাই করা হয়েছিল, যার দাম ছিল 2 লাখ। ঠিক আছে। টু বাই অর সেল অ্যান আন্ডারলাইন অ্যাসেট অ্যাট এ সার্টেন ফিউচার ডেট। ফিউচার ডেটটা ওখানটায় কী ছিল? ফিউচার ডেটটা ছিল আই থিঙ্ক 1 জানুয়ারি 2026। এই যে 1 জানুয়ারি 2026। ঠিক আছে। আচ্ছা, at a certain future date for a particular price that is pre-decided on the date of contract. কন্ট্রাক্টের ডেটটা ছিল হচ্ছে 1 জানুয়ারি 2025, অ্যান্ড তখন ফ্ল্যাটটার প্রাইস ছিল হচ্ছে 20 লাখ। এই 20 লাখসটা কিন্তু প্রি ডিসাইডেড। তো 1 জানুয়ারি 2026-এ যদি এটার এক্সপায়ারি ডেট হয় তাহলে কিন্তু 20 লাখসই বিকে একে পে করতে হবে, অ্যান্ড যদি 15 লাখসও হয় তাও 20 লাখ দিতে হবে, 30 লাখসও দিলে 20 লাখসও দিতে হবে। তো কোন ক্ষেত্রে কী প্রফিট সেটা আগেই বুঝিয়েছিলাম, কার প্রফিট কখন হবে, তাই তো। তাহলে এই ডেফিনেশনটার আগেই তোমরা এটা বুঝে গেছিলে, তাও একবার ডেফিনেশনটা পড়ে অবশ্যই তোমরা এটা পড়ে নিও। আচ্ছা, এখানে কী কী অ্যাকচুয়াল এর জিনিসটা হয়? বোথ দ্য কন্ট্রাক্টিং পার্টিস আর কমিটেড অ্যান্ড অবলাইজ টু অনার দ্য ট্রানজ্যাকশন ইরেসপেক্টিভ অফ দ্য প্রাইস অফ দ্য আন্ডারলাইং অ্যাসেট অ্যাট দ্য টাইম অফ ডেলিভারি। তার মানেটা কি, যে 2026 1 জানুয়ারিতে যে প্রাইসটা হবে সেটার ওপর এটা কোনো ভিত্তি করছে না। এটা কোন প্রাইসের উপর ভিত্তি করছে? প্রি ডিসাইডেড প্রাইসের উপর। এখানে কি লেখা আছে? প্রাইস অফ দ্য আন্ডারলাইং, যাই হোক, এটা প্রি ডিসাইডেড যে প্রাইসটা ছিল, মানে 2025 1 জানুয়ারিতে, মানে যেদিন কন্ট্রাক্টটা বাই করা হচ্ছে সেদিন যে প্রাইসটা ছিল সেটার উপর ভিত্তি করে কন্ট্রাক্টটা বাই করা হচ্ছে, মানে এই 20 লাখসের ওপর। এটাই হচ্ছে অ্যাকচুয়াল প্রাইসটাই। এই 1 জানুয়ারি 2026 কত প্রাইস থাকবে তার উপর কিন্তু এটা ডিপেন্ড করছে না। ওকে। অ্যান্ড সেকেন্ড কি? নেগোশিয়েটেড বিটুইন টু পার্টিস, মানে এটা টু পার্টিসের মধ্যেই এটা নেগোশিয়েটেড। ওভার দ্য কাউন্টার কন্ট্রাক্ট, মানে ওভার দ্য কাউন্টার মানে কি? টু পার্টিসই এখানে যাচ্ছে, পার্টি এ অ্যান্ড পার্টি বি। ঠিক আছে। এখানে কিন্তু আর কোনো রেগুলেশন নেই, না এখানে কোনো এরা দুজনের মধ্যে যদি কেউ একজন ডিনাই করে তাহলে কিন্তু কন্ট্রাক্টটা পুরো মানে কি হয়ে যাবে? আরেকজন ঠকে যাবে, আর কোনো থার্ড পার্টি এখানে কাজ করছে। ঠিক আছে। এটা হচ্ছে ফরওয়ার্ডের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। এবার নেক্সটে আসছে ফিউচার। ফরওয়ার্ড করলাম, এবার আমরা পড়বো ফিউচার। ফিউচার জিনিসটা আমি একটু আগে বলে রাখি। ফিউচারটা কি? ফরওয়ার্ডের কিছু জিনিসের মধ্যে লিমিটেড ছিল, সেটাকে বার্স্ট করার জন্য, সেই লিমিটটাকে মানে লিমিটের বাইরে আনার জন্য, ঠিক আছে, কিছু আমি বললাম এটা এই ফরওয়ার্ডটা কি দুটো পার্টির মধ্যেই নেগোশিয়েটেড ওভার দ্য কাউন্টার কন্ট্রাক্ট। তো এটা থেকে বেরিয়ে আসার জন্য ফিউচার কন্ট্রাক্টের ক্রিয়েশন হয়েছে। ঠিক আছে। এবার ভালো করে বলছি। আচ্ছা, ফিউচার কন্ট্রাক্টটা বোঝার আগে আমরা ফরওয়ার্ড কন্ট্রাক্টের কিছু ডিসঅ্যাডভান্টেজটা ডিসকাস করে নেব, তাহলে আমাদের ফরওয়ার্ড কন্ট্রাক্টটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে। তো ফরওয়ার্ড কন্ট্রাক্টের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। কীরকম? আচ্ছা, এটা আমি ফিউচারটাকে ইরেজ করে দিই, তাহলে সুবিধা হবে। আচ্ছা, কীরকম ডিসঅ্যাডভান্টেজ? সেটা হচ্ছে ফরওয়ার্ড কন্ট্রাক্টের ফার্স্ট যে ডিসঅ্যাডভান্টেজটা, সেটা কি? যে এটা টু পার্টিসের মধ্যেই হেল্ড হচ্ছে। সেটা হচ্ছে এটা টু পার্টির মধ্যেই থাকছে, যেরকম এ অ্যান্ড বি, সেটা আমরা আগেই করলাম। এই দুজনের মধ্যে যা রুলস অ্যান্ড রেগুলেশন এই দুজনের মধ্যেই ফিক্স করা হবে। এদের মধ্যে কেউ মনিটরিং করতে আসবে না। ঠিক আছে। বাই চান্স, তো এটা একটা কাউন্টার পার্টি রিস্কও হলো, যে বাই চান্স যদি এ অ্যান্ড বি কেউ একটা ডিসঅ্যাগ্রি করে পরে গিয়ে বা ডিনাই করে, তখন কারো কিছু করা থাকবে না। তখন এ যদি ডিসঅ্যাগ্রি করে বিকে সেটা ভুগতে হবে, অ্যান্ড অপোজিটটাও তাই হবে, তাই তো। তো এদের মধ্যে কোনো মনিটরিং থাকছে না। সেকেন্ড রিস্কটা কি? যে এটা অ্যাকচুয়ালি মানে এই কন্ট্রাক্টটা হ্যাজ টু বি পারফর্ম ইন ফুল অ্যান্ড হ্যাজ অ্যাটেন্ডেড ক্রেডিট রিস্ক অ্যান্ড মার্কেট রিস্ক। তো এখানে ক্রেডিট রিস্কও থাকছে,
অ্যান্ড মার্কেট রিস্কও থাকছে, ঠিক আছে। সো এর মধ্যে কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজটাকে মিনিমাইজ করার জন্য বা এই লিমিট থেকে বেরিয়ে আনার জন্য আমাদের কি ক্রিয়েট হলো, ফিউচার কন্ট্রাক্ট। কি আনা হলো, ফিউচার কন্ট্রাক্ট। আচ্ছা, ফিউচার কন্ট্রাক্টটার ডেফিনেশনটা কী হবে ফার্স্টে? এ ফিউচার কন্ট্রাক্ট ইজ সিমিলার টু এ ফরওয়ার্ড কন্ট্রাক্ট, ঠিক আছে। এইবার যেই লাইনটা তোমাদের মন দিতে হবে, except that the deal is made through an organized and regulated exchange। আমরা ফরওয়ার্ড কন্ট্রাক্টে কী দেখেছিলাম, এটা কোনো এর রেগুলেশনও নেই অ্যান্ড অর্গানাইজ নাই, এ অ্যান্ড বি যা ফিক্স করবে তাই এর মধ্যে হবে। কিন্তু এখানে সেই ব্যাপার নেই, এখানে একটা অর্গানাইজড অ্যান্ড রেগুলেটেড এক্সচেঞ্জ আছে যেটা থ্রু ফিউচার কন্ট্রাক্টটা সাইন হবে, ঠিক আছে, রেদার দ্যান বিং নেগোশিয়েটেড ডিরেক্টলি বিটুইন টু পার্টিস অ্যাজ ফরওয়ার্ড। ওকে, এটা দুটো কি মেন জিনিস, যে স্ট্যান্ডার্ডাইজড কন্ট্রাক্ট মানে এর একটা এক্সচেঞ্জ আছে যেটা থ্রু আমরা ফিউচার কন্ট্রাক্টকে বাই বা সেল করতে পারবো। সেই এক্সচেঞ্জটাই বা সেই স্ট্যান্ডার্ডাইজড এক্সচেঞ্জই ঠিক করে দেবে লট সাইজ, ম্যাচুরিটি ডেট এটসেট্রা। ওকে, অ্যান্ড এটাকে তাই জন্য আমরা কী বলি, এক্সচেঞ্জ ট্রেডেড কন্ট্রাক্ট। তো এটা যদি তোমাদের খুব শর্ট কোশ্চেনে আসে বা এমসিকিউতে আসে যে এক্সচেঞ্জ ট্রেডেড কন্ট্রাক্টটা কি ফিউচার কন্ট্রাক্ট না ফরওয়ার্ড কন্ট্রাক্ট, অবশ্যই ফিউচার কন্ট্রাক্ট, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? তাহলে ফিউচার অ্যান্ড ফরওয়ার্ড একদম সেম। ডিফারেন্সটা কি, ফরওয়ার্ড কন্ট্রাক্টের মধ্যে যেখানে কোনো রেগুলেশন ছিল না, কোনো এক্সচেঞ্জ ছিল না, শুধু দুটো পার্টিস ছিল। ফিউচার কন্ট্রাক্টে কিন্তু সেই সমস্ত কিছু আছে, রেগুলেশন আছে, অর্গানাইজড ওয়েতে এক্সচেঞ্জ সমস্ত ঠিক করে দিচ্ছে। তো এই মানে একটা কন্ট্রাক্ট আমরা কিসের থ্রুতে বাই করছি, এক্সচেঞ্জ থ্রুতে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে অপশানস। আমরা ফরওয়ার্ড করলাম, দেন আমরা ফিউচার করলাম, এবার অপশানস। অপশান একটু অন্যরকম, ঠিক আছে, জিনিসটা একই কিন্তু রুলসগুলো একটু অন্যরকম। আচ্ছা, আগে ডেফিনেশনটা আমি রিড করে দিই। অ্যান অপশানস ইজ এ কন্ট্রাক্ট দ্যাট গিভস দ্য রাইট বাট নট অ্যান অব্লিগেশন। ওকে, এটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। রাইট দিচ্ছে বাট অব্লিগেশন দিচ্ছে না। টু বাই অর সেল দ্য আন্ডারলাইন অন অর বিফোর এ স্টেটেড ডেট। এটার মানেও তোমরা বুঝতে পারবে একটু পরে যে অন অর বিফোর কেন দিচ্ছে, ঠিক আছে। অ্যাট এ স্টেটেড ডেট অ্যাট এ স্টেটেড প্রাইস। ওকে, এর মেন জিনিসগুলো কি, দ্য বায়ার পেজ দ্য প্রিমিয়াম অ্যান্ড বাইজ দ্য রাইট। মানে বায়ার প্রিমিয়াম পে করে রাইটটা কিনে ফেলছে, যে সে এটাকে আদৌ কিনবে তার নিজের ইচ্ছা মতো কোন ডেটে বা যে স্টেটেড ডেটটা আছে তার আগে কিনবে নাকি সেই ডেটে কিনবে, ঠিক আছে। সে চাইলে তার যে রাইটটা আছে সেটাকে এক্সারসাইজও করতে পারে, ঠিক আছে। সেকেন্ড কি, দ্য রাইটার আর সেলার। এটা খুব ইম্পর্টেন্ট যে সেলারকে আমরা রাইটারও বলি, যে সেল করবে তাকে আমরা রাইটারও বলি, ঠিক আছে। সেলার কী করছে, প্রিমিয়ামটা বায়ারের থেকে রিসিভ করছে উইথ দ্য অব্লিগেশন টু সেল অর বাই। আচ্ছা, এখানে তোমরা ভাবতে পারো যে সেলার তো অলওয়েজ সেলই করবে, তাই তো, বাই কী করে করবে? তো এইটা তোমরা এখন বুঝতে পারবে না, এটা যখন কল অ্যান্ড পুট অপশান আমরা পড়বো তখন আমরা এটা ডেফিনেটলি বুঝতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা টপিক যেটা সোয়াপস। সোয়াপস অ্যাকচুয়ালি ফিউচার আমরা যেটা পড়লাম যে ফরওয়ার্ড কন্ট্রাক্ট যেটা আমরা পড়লাম সেটারই একটা সিরিজ, ঠিক আছে। তো এই সোয়াপ ইজ অ্যান এগ্রিমেন্ট মেড বিটুইন টু পার্টিস টু এক্সচেঞ্জ ক্যাশ ফ্লোজ, ঠিক আছে, ক্যাশ ফ্লোজটাকে এক্সচেঞ্জ করার জন্য ইন দ্য ফিউচার অ্যাকর্ডিং টু এ প্রি অ্যারেঞ্জ ফর্মুলা। ওকে, সো এই সোয়াপসের তিনটে টাইপস আছে, একটা হচ্ছে ইন্টারেস্ট রেট সোয়াপস, কারেন্সি সোয়াপস, বেসিক সোয়াপস। তো এটা আমি যেরকম বললাম যে এটা একটা ফরওয়ার্ড কন্ট্রাক্টেরই সিরিজ। তো এটা কী হবে, এটা কিন্তু এক্সচেঞ্জ ট্রেডেড নয়, এটা কী হবে, এটা হচ্ছে ওভার দ্য কাউন্টার। তো এটা যদি এমসিকিউতে আসে তোমরা অবশ্যই এটা লিখে দেবে যে সোয়াপস কোন টাইপের, ওভার দ্য কাউন্টার না এক্সচেঞ্জ ট্রেডেড, এটা অবশ্যই ওভার দ্য কাউন্টার। ওকে, অ্যান্ড এটার তিনটে আমি বললাম যেটা ইন্টারেস্ট রেট সোয়াপস, কারেন্সি সোয়াপস, বেসিক সোয়াপস, ঠিক আছে। সো সোয়াপসটা অ্যাকচুয়ালি হচ্ছে সিরিজ অফ ফরওয়ার্ড কন্ট্রাক্ট। তো এই জাস্ট এইটা মনে রাখবে যে ওভার দ্য কাউন্টার হচ্ছে সোয়াপস অ্যান্ড সোয়াপস হচ্ছে সিরিজ অফ ফরওয়ার্ড কন্ট্রাক্ট। অ্যান্ড সোয়াপসের তিনটে যে ধাপ আছে, ইন্টারেস্ট রেট সোয়াপসটা কি, ইন্টারেস্ট রেট সোয়াপসটা হচ্ছে অ্যাকচুয়ালি সেটা একটা ফিক্সড ইন্টারেস্ট, একটা ফিক্সড রেট অফ ইন্টারেস্টের ওপর সেটা এক্সচেঞ্জ হয়, ঠিক আছে। অ্যান্ড কারেন্সি সোয়াপসটা কি, কারেন্সি সোয়াপসটা হচ্ছে একটা কারেন্সির ওপর সেটা এক্সচেঞ্জ হয়। And basic swaps ki, basic swaps are where cash flows on both the legs of the swap are referenced to a different floating rate swaps can be used. Okay,
সো সোয়াপসের ব্যাপারে এই কটা জিনিসই তোমরা জেনে রাখো, তারপর আমরা যখন মক টেস্ট সলভ করবো তখন কী কী কোশ্চেন আমরা পাবো সেটা তো অবশ্যই সেখানে দেখবো, ঠিক আছে। বাট সোয়াপসের ব্যাপারে যে মেন জিনিসগুলো সেটা আমি এখানে ডিসক্রাইব করে দিলাম। এবার আমরা ডেরিভেটিভ মার্কেটের হিস্ট্রি অ্যান্ড এভলিউশন সম্পর্কে 2-3টে পয়েন্ট করে নেবো, ব্যাস হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ডেরিভেটিভ মার্কেট যখন স্টার্ট হলো তার ইনিশিয়াল স্টেপসটা কী ছিল, সেটা কী ছিল যে সেবি নভেম্বর 18, 1996 একটা কমিটি গঠন করেছিল, 24 মেম্বার যেখানে ছিল সেটা গঠন করেছিল, অ্যান্ড সেটা চেয়ারম্যান কে ছিল ডক্টর এলসি গুপ্তা, ঠিক আছে। তো ডেরিভেটিভ মার্কেটকে ইন্ট্রোডিউস করার জন্য সেবি একটা 24 মেম্বার কমিটি স্টার্ট করেছিল, যার চেয়ারম্যান ছিল ডক্টর এলসি গুপ্তা, অ্যান্ড ডেট ছিল নভেম্বর 18, 1996, ঠিক আছে। তো এটা ফার্স্ট পয়েন্ট, এটা তোমরা অবশ্যই মনে রাখো। কি মনে রাখতে হবে এখানে, যে 24 মেম্বার কমিটি কার আন্ডারে স্টার্ট হয়েছিল, আন্ডার চেয়ারম্যানশিপ অফ ডক্টর এলসি গুপ্তা, ঠিক আছে। এটা হচ্ছে ডেরিভেটিভের ইনিশিয়াল স্টেপস, যে রেগুলেশনস নিয়ে এসেছিলো, ঠিক আছে। এর কটা ইম্পর্টেন্ট পয়েন্টস আমি বলে দিচ্ছি। যেটা ফার্স্ট হচ্ছে, এই কমিটিটা ফার্স্টে কী রিকমেন্ড করেছিল, যে ডেরিভেটিভস শুড বি ডিক্লেয়ার অ্যাজ সিকিউরিটিস, মানে ডেরিভেটিভসকে সিকিউরিটিস হিসেবে অবশ্যই ডিক্লেয়ার করা দরকার, ঠিক আছে। তাহলে ডেরিভেটিভস শুড বি ডিক্লেয়ার্ড অ্যাজ সিকিউরিটিস, এটা আমি একটু ভালো করে লিখে দিই, সিকিউরিটিস, ঠিক আছে। সেকেন্ড কি, ওকে, সেবি আবার কি করলো, 1998-এ আরেকটা গ্রুপ ক্রিয়েট করলো, সেইটা কি ছিল, সেটা প্রফেসর জে.আর. ভার্মার চেয়ারম্যানশিপে গ্রুপটা ক্রিয়েট হয়েছিল, ঠিক আছে। তো 1998-এ সেবি আরেকটা গ্রুপ ক্রিয়েট করলো আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ প্রফেসর জে.আর. ভার্মা, ঠিক আছে। তো 1998-এ কোন গ্রুপ ক্রিয়েট হলো, প্রফেসর জে.আর. ভার্মার চেয়ারম্যানশিপে, অ্যান্ড 1996-এ কোন কমিটি গঠন হলো বা ক্রিয়েট হলো, ডক্টর এলসি গুপ্তার চেয়ারম্যানশিপে। আচ্ছা, তো সব কমিটি বা সব গ্রুপেরই একটা মোটিভ ছিল, যেরকম ফার্স্ট যেটা আমরা বললাম, ডক্টর এলসি গুপ্তার চেয়ারম্যানশিপে যে কমিটিটা, সেটার মেন মোটিভ ছিল যে ডেরিভেটিভকে সিকিউরিটি হিসেবে ডিক্লেয়ার করা, অ্যান্ড আদার্স অনেক রেগুলেশন আছে যেগুলো আমরা বললামই যে মক টেস্টে সলভ করলে আমরা ক্লিয়ার হবে, কিন্তু মেন যে জিনিসটা বোঝা যাচ্ছে সেটা আমি বলে দিলাম। অ্যান্ড সেকেন্ড যেটা, জে.আর. ভার্মা যে কমিটিটা বা গ্রুপটার, সে কী কমেন্ট করেছিল, ডেরিভেটিভ মার্কেটের যে রিস্ক আছে, ঠিক আছে, রিলেটেড টু ডেরিভেটিভ মার্কেট, সেটাকে মেজার্স করেছিল, ঠিক আছে, মানে রিকমেন্ড করেছিল সেই ডেরিভেটিভ মার্কেটের রিস্কটাকে মেজার করার জন্য। তাহলে এই যে কমিটিটা বা গ্রুপটা জে.আর. ভার্মার চেয়ারম্যানশিপে সে রিকমেন্ড করেছিল মেজার্স ফর রিস্ক, ঠিক আছে, কন্টেনমেন্ট ইন ডেরিভেটিভস মার্কেট ইন ইন্ডিয়া, ক্লিয়ার। তাহলে মেন জিনিসগুলো আমরা কী করলাম, যে সিকিউরিটি হিসেবে ডিক্লেয়ার করেছিল 24 মেম্বারের কমিটি, অ্যান্ড রিস্ক মেজার করার জন্য কে রিকমেন্ড করেছিল, জে.আর. ভার্মার কমিটি, ঠিক আছে। জে.আর. ভার্মার কমিটি আর কী করেছিল, আমাদের ডেরিভেটিভে কাজ করতে গেলে, তোমরা যদি স্টক মার্কেটের কাজ শুরু করেছো বা ডেরিভেটিভে কাজ করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এখানে কিছু কিছু মার্জিন লাগে। তো সেই সব এখানে আলোচনা করা হয়েছিল। লিখে দিচ্ছি কটা পয়েন্ট, এখানে কটা পয়েন্ট লিখে দিলাম, যেরকম অপারেশনাল ডিটেলস অফ মার্জিনিং সিস্টেম, যে মার্জিনের সিস্টেমটা আছে সেটার অপারেশনাল ডিটেলসটা এখানে আলোচনা করা হয়েছে। মেথোলজি ফর চার্জিং ইনিশিয়াল মার্জিন, আমরা যখন কোনো ডেরিভেটিভে এন্ট্রি নেব, কোনো কন্ট্রাক্ট বাই করব বা কোনো কন্ট্রাক্ট সেল করতে পারি, সেটা যখন ডেরিভেটিভ ডিটেলসে আরও পড়বো, একদম ইনভেস্টমেন্টটা আমরা মানে ট্রেডিং করবো, তখনই বুঝতে পারবো সেল করাও একটা ব্যাপার আছে, ঠিক আছে। তো সেই যে কোনো কন্ট্রাক্টে এন্ট্রি নেওয়ার সময় তার ইনিশিয়াল মার্জিনের যে চার্জটা নেওয়া হয় সেটা, তারপর মেম্বারশিপ ডিটেলস, নেটওয়ার্ক, ডিপোজিট রিকোয়ারমেন্টস, এগুলো আছে। দেন রিয়েল টাইম মনিটরিং অফ পজিশন রিকোয়ারমেন্টস, মানে যে কোনো একটা পজিশন নিচ্ছি, এবার সেটা কি একটা ডেরিভেটিভের ওপর, একটা আন্ডারলাইং অ্যাসেটের ওপর সেই ভ্যালুটা ডিপেন্ড করছে, ভ্যালুটা যেরকমভাবে বাড়বে সেরকমভাবে কন্ট্রাক্টের ভ্যালুটা বাড়বে, তাই তো, অ্যান্ড অপোজিটটাও তাই কমলে সেটাও কমবে। তো এখানে রিয়েল টাইম মনিটরিং অলওয়েজ করতে হচ্ছে, প্রতি সেকেন্ডে করতে হচ্ছে, প্রতি সেকেন্ডে। আমি ফ্ল্যাটেরটা তো একটা জাস্ট এক্সাম্পল দিলাম, ঠিক আছে, আজকে বা কালকে হয়তো একটা হবে, কিন্তু অ্যাকচুয়াল যে ডেরিভেটিভ মার্কেটটা সেটা কিসের ওপর ভিত্তি করে হয়, সাপোজ এক্সাম্পল যদি দিই, নিফটির ওপর ভিত্তি করে, বা যে কোনো একটা
বড় ইন্ডেক্স ওপর, যেরকম ব্যাঙ্ক নিফটি বা একটা নিফটি 50, ঠিক আছে, এগুলোর ওপর ভিত্তি করে একটা কন্ট্রাক্ট আমরা বাই করতে পারি। তো নিফটি, তোমরা যদি শেয়ার মার্কেটে টার্মিনাল দেখে থাকো, নিফটি, সেন্সেক্স, ব্যাঙ্ক নিফটি, এগুলো নিফটি বলো বা তোমরা যদি নিফটি 50, ব্যাঙ্ক নিফটি, এগুলোকে যদি তোমরা খেয়াল করো, দেখবে এটা প্রতি মিনি সেকেন্ড এগুলোর প্রাইস আপ ডাউন করছে। তো রিয়েল টাইম যদি মনিটরিং না করা হয় তাহলে কি কোনো একটা কন্ট্রাক্টের ভ্যালুটা কতটা বাড়তে বা কমতে পারে সেটার পজিশনটা বোঝা যাবে না। তো এগুলো এখানে ম্যান্ডেটারি, তাই তো। আরেকটা জিনিস তোমরা জেনে রাখো ফর ইনফরমেশন, সেটা হচ্ছে মেট্রোপলিটন স্টক এক্সচেঞ্জ, এটা ক্লোজ করে দিলাম, মেট্রোপলিটন স্টক এক্সচেঞ্জ ফর নলেজ, ঠিক আছে, মেট্রোপলিটন স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড, যেটার শর্ট ফর্মটা আমরা বলতে পারি MSEI, ঠিক আছে। এই যে স্টক এক্সচেঞ্জটা, এখন আমরা কোন স্টক এক্সচেঞ্জে বেশি কাজ করি? BSE অ্যান্ড NSE, ঠিক আছে। BSE মানে বোম্বে স্টক এক্সচেঞ্জ অ্যান্ড NSE মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, ঠিক আছে। তো মেট্রোপলিটন স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড, এটা ট্রেডিং কবে থেকে স্টার্ট করেছিল? ফেব্রুয়ারি 2030, ঠিক আছে, এটা একটু তোমরা মনে রাখো। তো নেক্সট ক্লাসে আমরা এটা পড়বো যে ডেরিভেটিভ মার্কেটে পার্টিসিপেন্টস কারা, ঠিক আছে, তারা তো কোন কোন পার্টিসিপেন্টস আছে অ্যান্ড তাদের পার্টিসিপেটটা কী করে হচ্ছে, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে যে মার্কেট পার্টিসিপেন্টস, যেরকম হেজার্স, স্পেকুলেটার্স, আরবিট্রেজার্স, ওকে। তো এই তিনটের ব্যাপার আমরা পরের ভিডিওতে ডিটেলসে পড়বো। তো আশা করি তোমাদের এই ভিডিওটা দেখে অনেকটাই তোমরা বুঝতে পারলে। তাও যদি কোনো বিষয়ে কোনো কিছু ডাউট থেকে থাকে সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে, ঠিক আছে।